আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা, ভারত ও চীন বন্ধু হতে পারবে কি? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের প্রেম খেলা গভীর সংকটে পড়েছে। গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক এখন সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। জর্জ বুশের আমলে বিশ্ব সন্ত্রাসবাদ দমন ইস্যুতে ভারতকে বন্ধু বানানোর উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। আর ভারত তাতে দৌড়ে গিয়ে সাড়া দিয়েছিল। ভারত ভেবেছিল মার্কিন বন্ধুত্বের জোরে সে পাকিস্তান ও আফগানিস্তানকে কবজায় নিতে পারবে। অতঃপর সে পাকিস্তান আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর উপর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্র ২০২১ সালে ভারতকে কোনো কিছুই না বলে হঠাৎ করে আফগানিস্তান থেকে চলে যায়। এভাবে যুক্তরাষ্ট্রের প্রস্থান ভারত কল্পনাও করতে পারেনি। অতঃপর সেই থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের আলাদা পথ চলা শুরু হয়, যার চূড়ান্ত পরিণতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হয়েছে। অতীতে ডোনাল্ড ট্রাম্পের জন্য ভারতে পুজো অর্চনা পর্যন্ত হয়েছে। বহুসংখ্যক ভারতবাসী কায় মনোবাক্যে প্রার্থনা করেছিলেন যেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। অতঃপর গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর নয়াদিল্লিতে খুশির জোয়ার বয়ে গিয়েছিল। সেই খুশির জোয়ারে সামিল হয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। মোদিজি সোশ্যাল মিডিয়া এক্সে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোলাকুলি আর হাত ধরাধরির ছবি পোস্ট করে বলেছিলেন, বন্ধু ট্রাম্প, কংগ্রাচুলেশন। আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, অন্য দেশগুলো ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা নিয়ে হয়তো শঙ্কিত, তবে ভারত নয়। কিন্তু হাই পোড়া কপাল, ভারত এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভীষণ শঙ্কিত। সেই সাথে সাধারণ ভারতবাসীরাও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ। এসব ভারতীয়রা ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের বিরুদ্ধে সরকারের কাছে শক্ত পদক্ষেপ দাবি করছেন। আসলে বন্ধু ডোনাল্ড ট্রাম্প মোদিজির সাথে প্রতারণা করেছেন। বন্ধু ট্রাম্প গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ভারতকে খারাপ অর্থনীতির দেশ বলেছেন। তিনি ৫০% আমদানি শুল্ক আরোপ করে ভারতের সাথে সকল বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন। ফলে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ ভারতবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়েছেন। এটাই যে কোনো দেশপ্রেমিক জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু মোদিজি এখন এসব দেশপ্রেমিক ভারতবাসীকে কিভাবে শান্ত করবেন? তার সামনে ভালো কি বিকল্প আছে? বন্ধু ট্রাম্পের সাথে অভিমান করা ছাড়া তিনি আর কি করতে পারেন? অতঃপর অভিমানী নরেন্দ্র মোদী চটপট চীন দেশে গেলেন। কিন্তু এই সফর কেবলমাত্র সম্পর্কের এক সূচনা বিন্দু মাত্র। চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হলে ভারতকে অনেক কঠিন ও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এমনকি এই বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে মোদিজির ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে। কেননা অতীতে মোদিজি গত ১০ বছর ধরে তার সমর্থকদের কাছে ক্রমাগতভাবে নানা ধরনের চীন বিরোধী বার্তা বিক্রি করে এসেছেন। কিন্তু এখন তাকে যেতে হচ্ছে ওই চীন দেশে। তাই ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো বলা শুরু করেছে, সারেন্ডার মোদি। বিমর্ষ মোদি তাই এবারের জাতিসংঘ অধিবেশনেই যাচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রত্যাখ্যাত হয়ে নরেন্দ্র মোদী এখন চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। ৭ বছর পর গত ৩১ আগস্ট মিস্টার মোদী চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলান। তিনি সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেন। অথচ এর আগে ২০২৪ সালে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এসসিও সম্মেলন শুরুর আগে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বুক ফুলিয়ে বলেছিলেন তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন না। অথচ ভারত ২০১৭ সাল থেকে এসসিওর সদস্য রাষ্ট্র। জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েও এভাবে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিনের জন্য ভীষণ অপমানজনক। আসলে নরেন্দ্র মোদী তখন বেইজিং ও মস্কোর নেতৃত্বাধীন এসসিও জোটের প্রতি প্রকাশ্যে উপেক্ষা করে চলছিলেন। তিনি ২০২৪ সালের পূর্বেও বেশ কয়েকবার এসসিও সম্মেলনে অংশ নেননি। তিনি তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। আসলে নরেন্দ্র মোদীর কৌশল ছিল এসসিওর নামমাত্র এক সদস্য হয়ে থাকা। কিন্তু এখন ১ বছর পর বিশ্বের ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক দৃশ্যপট অনেকটাই বদলে যাওয়ায় তিনি প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিনের কোলে উঠতে ব্যাকুল হয়েছেন। চীনের সাথে নয়া বন্ধুত্বের কথা বলছেন।
অথচ নরেন্দ্র মোদীর প্রতি বন্ধুত্বের নিবেদন চীনা প্রেসিডেন্ট অনেক আগেই করেছিলেন। গত বছরের এসসিও সম্মেলনের বক্তৃতায় প্রেসিডেন্ট শি জিং বলেছিলেন, যাদের লক্ষ্য এক, কোনো পাহাড় বা সমুদ্র তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। কিন্তু তখন চীনা প্রেসিডেন্টের ওই উদাত্ত আহ্বান নরেন্দ্র মোদীর কানে পৌঁছায়নি, কেননা তিনি তখন মার্কিন প্রেমপ্রীতিতে বিভোর হয়েছিলেন। এসসিও শীর্ষ সম্মেলন শুরু হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই বৈঠককালে নরেন্দ্র মোদী বেশ আবেগঘন কথা বলেন। তিনি বলেন, ভারত চীন সহযোগিতা সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনবে। পৃথিবীর 280 কোটি মানুষ এই দুটো দেশে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, দুই দেশের মধ্যে এখন একটা শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। নরেন্দ্র মোদীর এই কথার উত্তরে চীনা প্রেসিডেন্ট ভারতের উদ্দেশ্যে বলেন, বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ার ড্রাগন আর হাতি একসঙ্গে এগিয়ে যাওয়াটাই সময়ের দাবি। এখানে চীনা প্রেসিডেন্ট ড্রাগন মানে চীন আর হাতি মানে ভারতকে বুঝিয়েছেন। যাই হোক, চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিশ্বের দুই প্রাচীনতম সভ্য দেশ এবং সর্বাধিক জনবহুল রাষ্ট্র। আমাদের পরস্পরের বন্ধু ও সৎ প্রতিবেশী হয়ে একসাথে এগিয়ে যেতে হবে। চীন ও ভারত পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং সহযোগিতার অংশীদার। কিন্তু প্রশ্ন হলো, এসব আবেগী কথাবার্তায় চীন ও ভারত দুজনে কি বন্ধু হতে পারবে? এর উত্তর হলো, তারা দুজনে সহজেই বন্ধু হতে পারবেন না, কেননা এর পেছনে রয়েছে কতগুলো বাস্তব কারণ। প্রথমত, ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে। চীন ও ভারতের ৩,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বিরোধ অমীমাংসিত। চীন বরাবর ভারতের অরুণাচল প্রদেশ তার নিজের বলে দাবি করে আসছে। এই সীমান্ত বিরোধ যুদ্ধ পর্যন্ত গড়ায়। ১৯৬২ সালের যুদ্ধে চীন ভারতের অরুণাচল রাজ্যের ৪০ কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত ঢুকে পড়ে এবং দখল করে রাখে। তবে পরে অবশ্য স্বেচ্ছায় চলে যায়। এই বিরোধ এখনও রয়েছে, যার প্রমাণ ২০২০ সালের সেই গালওয়ান সংঘর্ষ। যাই হোক, ১৯৬২ সালের ওই যুদ্ধে চীন কাশ্মীরের পূর্ব অংশের ৩৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি এলাকা দখল করে, যাকে বলা হয় আকসাই চীন। এটা এখন চীনের নিয়ন্ত্রণে। এই ভূখণ্ডের ভেতর দিয়েই চীন তার তিব্বত অঞ্চলের সাথে জিয়াংজিং প্রদেশের সংযোগ স্থাপন করেছে। এদিকে পাকিস্তান ১৯৬৩ সালে কাশ্মীরের পূর্বে অবস্থিত গিলগিত বালতিস্তানের একটি অঞ্চল চীনকে লিজ দিয়ে দেয়। অঞ্চলটির নাম শাসগাম ভ্যালি। এলাকাটির আয়তন প্রায় ৫,১৮০ বর্গ কিলোমিটার। এলাকাটি কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। ভারত এই অঞ্চলটিকেও নিজের বলে দাবি করে থাকে। বর্তমানে চীনের যে BRI মহাপ্রকল্প পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও গিলগিত বালতিস্তানের অভ্যন্তর দিয়ে এগিয়ে গিয়েছে, সেটা নিয়েও চীনের সাথে ভারতের রয়েছে প্রচণ্ড বিরোধ। ভারত এসব এলাকা নিজের বলে দাবি করে থাকে এবং চীনের প্রতি এসব অঞ্চলের উপর দিয়ে নির্মাণাধীন BRI প্রকল্প বন্ধ করার একাধিকবার দাবি জানিয়েছে। ওদিকে ভুটানের ডোকলাম সীমান্ত নিয়েও চীন ও ভারতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ২০১৭ সালে চীন এখানে একটি সড়ক নির্মাণের চেষ্টা করলে ভারত চীনের সীমান্ত সংঘাত হয়। এছাড়া তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে ভারত আশ্রয় দান করাই, এটা নিয়েও চীন ভারত বিরোধ রয়েছে। ওদিকে চীন ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট নির্মাণ করতে যাচ্ছে, সেটিও ভারত চীন বিরোধের অন্যতম এক কারণ। সুতরাং এসব বিরোধ, বিশেষ করে ভূমির মালিকানা বিরোধ মেটানো ভারতের জন্য এক কঠিন কাজ। বস্তুত ভারত তার ভূমির দাবি পরিত্যাগ না করলে চীনের সাথে চিরস্থায়ী বন্ধুত্ব স্থাপিত হতে পারবে না। ১৯৬২ সালের যুদ্ধ এবং তৎপরবর্তী বাস্তবতার কারণে সাবেক ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেস ১৯৯৮ সালে বলেছিলেন, ভারতের ১ নম্বর শত্রু হল চীন। উল্লেখ্য যে জর্জ ফার্নান্দেস ছিলেন বিজেপির বাজপেয়ী মন্ত্রিসভার প্রতিরক্ষা মন্ত্রী। ভারত ও চীনের মধ্যে বন্ধুত্ব স্থাপনে আরেকটি বড় বাধা হল পাকিস্তান। চীন পাকিস্তান সম্পর্ক অনেক পুরনো এবং সুদৃঢ়। পাকিস্তানকে চীন কখনো তার স্বার্থের কারণে পরিত্যাগ করবে না। চীনের BRI প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রভূমি হল পাকিস্তান। ওই BRI প্রকল্প চীনের জিয়াংজিং প্রদেশ থেকে পাকিস্তানের গিলগিত বালতিস্তান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান প্রদেশ হয়ে গোয়াদার বন্দরের মাধ্যমে আরব সাগরে প্রবেশ করেছে। সুতরাং পাকিস্তানকে বাদ দিয়ে চীন অন্য কোনো বিকল্প খুঁজতে পারবে না, কেননা গোয়াদার বন্দর না থাকলে চীনের BRI প্রকল্প মূল্যহীন হয়ে পড়বে। বস্তুত চীন হলো পাকিস্তানের প্রাথমিক কালের অকৃত্রিম বন্ধু।
তাই ভারত পাকিস্তানের বিরুদ্ধে চীনের কাছে যতই অভিযোগ পেশ করুক তা কোনো কাজে আসবে না। এবার আসা যাক চীন ভারত সম্পর্ক গড়ে তোলার অর্থনৈতিক বাধার হিসাব নিকাশ বিষয়ে। ভারতীয় অর্থনীতি বেশ কয়েক বছর আগে থেকেই ক্রমেই চীনা নির্ভর হয়ে পড়েছে। একসময় চীন ও ভারতকে সমকক্ষ প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলনা করা হতো, কিন্তু এখন বাস্তব অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভারত যদি হাতি হয় তাহলে চীন হলো তিমি। ভারত চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের তুলনামূলক বিচারে অনেকে চীনকে বলে থাকেন গ্যালিভার আর ভারতকে বলেন লিলিপুট। যেমন 2024-25 অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 128 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই বাণিজ্য প্রায় পুরোটাই একপক্ষীয়ভাবে চীনের অনুকূলে। চীন ভারতে রপ্তানি করে প্রায় 114 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে ভারত চীনে রপ্তানি করে মাত্র 15 বিলিয়ন ডলারের কাছাকাছি। ফলে চীন ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 100 বিলিয়ন ডলার, যা চীনের অনুকূলে রয়েছে। চীনের তুলনায় ভারতের এই পিছিয়ে পড়ার কারণ হলো ভারত চীনের বেশ কিছু পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, ইলেকট্রনিক ও ইলেকট্রিক সামগ্রী, ল্যাপটপ, মুঠোফোন, সেমিকন্ডাক্টর, সিলিকন ওয়েফার্স, টেলিকম, সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি সেল, বিরল খনিজ পদার্থ, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, অ্যান্টিবায়োটিক ইত্যাদি। এসব পণ্যের জন্য ভারতকে নির্ভর করতে হচ্ছে চীনের উপর। ভারতের পক্ষে এর কোনো সুলভ বিকল্প নেই। এ কারণে গত 10 বছরে ভারতের অর্থনীতি চীন নির্ভর হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরীণ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক মার্কেটের সিংহভাগ পণ্য এখন চীনের দখলে। এভাবে চীনা অক্টোপাসের বন্ধনে জড়িয়ে পড়েছে ভারতের অর্থনীতি। এর বিপরীতে নরেন্দ্র মোদীর মেক ইন্ডিয়া কিংবা ভোকাল ফর লোকাল এসব স্লোগান নিতান্তই পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক কথন ছাড়া আর কিছুই নয়। নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের ঢেউ তোলেন, স্বাদেশিকতার কথা বলেন, চীন পাকিস্তান বিরোধী জাতীয়তাবাদের আওয়াজ দেন, কিন্তু এখন ট্রাম্পের শুল্ক ঝড়ে তিনি 1 নম্বর শত্রু দেশ চীনের সাথে বন্ধুত্ব খোঁজ করছেন। কিন্তু চীনের সাথে সেই বন্ধুত্ব স্থাপন করলে ভারতীয় বাজারের বাদবাকি সবই চীনা পণ্যে সয়লাভ হয়ে যাবে। আসলে এই মুহূর্তে চীনের সাথে বাণিজ্য প্রতিযোগিতায় ভারত কুলিয়ে উঠতে পারবে না। চীনের মার্কেটে সুলভ মূল্যে পণ্য বিক্রির সক্ষমতা ভারতের নাই। এর চেয়ে বরং যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশ করানোর সুযোগ বেশি। এ কারণে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির পরিমাণ 87 বিলিয়ন মার্কিন ডলারের উপরে, অর্থাৎ ভারত চীনে যা রপ্তানি করে সে তুলনায় 6 গুণ বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। গত অর্থবছরেও যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 132 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে 87 বিলিয়ন ডলারের কিছু বেশি, আর যুক্তরাষ্ট্র ভারতে রপ্তানি করে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতের অনুকূলে, মানে যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিক ঘাটতি হলো প্রায় 42 বিলিয়ন ডলার, যা ভারতের জন্য বাণিজ্য উদ্বৃত্ত। সুতরাং যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের বাণিজ্যিক গতি নাই। এটা বুঝতে পেরেই ডোনাল্ড ট্রাম্প ভারতকে বালির বস্তা বা সফট টার্গেটে পরিণত করেছেন। কেননা ভারতের জন্য এই মুহূর্তে অন্য কোনো দেশে এত বিপুল পরিমাণ পণ্য বিক্রি করার সুযোগ নাই। সুতরাং চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করলেই যে ভারত মুহূর্তেই ফুলে ফেঁপে উঠবে সেই সম্ভাবনা নাই। আর এ কারণেই চীন ভারত সহসাই পরম বন্ধুতে পরিণত হবে না। বস্তুত ভারতের বাজার, বিনিয়োগ, প্রযুক্তি, অস্ত্র ও কূটনৈতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়া বড় শক্তিশালী দেশ নেই। তবে ভারত চীনের আর্থিক ঋণ গ্রহণ করতে পারে। এখানে মনে রাখা প্রয়োজন যে অর্থ নিলে তা শোধ করা যায়, কিন্তু অন্য দেশের ওপর প্রযুক্তির নির্ভরতা সহজেই কাটানো যায় না। সুতরাং নরেন্দ্র মোদী সব কিছু উজাড় করে দিয়ে এখনই চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করছেন না। চীনের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক উন্নয়নের আরেকটি বড় বাধা হলো তিনি নিজেই। এতদিন তিনি চীন বিরোধী রাজনীতি করে তার সমর্থকদের বেশ উজ্জীবিত করেছিলেন এবং বিরোধী পক্ষের মুখ বন্ধ রাখতে পেরেছিলেন। কিন্তু এখন সেই অবস্থান দ্রুত পাল্টালে তার রাজনৈতিক ক্যারিয়ারে ভীষণ ক্ষতি হবে। সুতরাং তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার ঠিক রেখেই যতটুকু চীনের সাথে সম্পর্ক উষ্ণ করা যায় ততটুকু পথেই হাঁটবেন।
চীন সফর থেকে ফেরার পথে নরেন্দ্র মোদী নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে লিখেন, চীনে একটি ফলপ্রসূ সফর শেষ করলাম, এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছি, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরেছি। সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং, চীনা সরকার ও জনগণকে ধন্যবাদ জানায়। নরেন্দ্র মোদীর এ ধরনের পোস্ট থেকে অনেকেই মনে করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 50% শুল্ক করের পাল্টা জবাব দিতে নরেন্দ্র মোদী চীন সফর করেছেন। আর এই সফরের মধ্য দিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন। কিন্তু এ অনুমান পুরোপুরি সঠিক নয়, কেননা নরেন্দ্র মোদী চীনে পৌঁছানোর আগে চীনের প্রতিপক্ষ দেশ জাপান সফর করেন। জাপান থেকেই তিনি চীনে পৌঁছান। আর এই জাপান হলো চীনের প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের পরম বন্ধু রাষ্ট্র। আসলে নরেন্দ্র মোদী অভিমানের পথে হাঁটছেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।